গাইস দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সমন্বয়কদেরকে গণধোলায় গণপিটুনি করতেছে জনগণ। সমন্বয়করা, এই সমন্বয়করাই তো 24 জুলাই আগস্টের নায়ক। মৃত্যুর জন্য প্রস্তুত হও। ছাত্র আন্দোলনে রাজপথে আর জনতা নামবো, কারণ ছাত্রদের আগের কথা আর এখনের কথা তাদের মিল নাই। কিন্তু এখনের ছাত্ররা যেটা করতে চাইতেছে এদের নিজের স্বার্থের জন্য করতে চাইতেছে। এদের যে টার্গেট, আমি মনে করি সর্বোচ্চ এদের অন্তত 2000 লোক হইবে, এর বেশি লোক হবে না। ওরা তো বলতেছে 2 লাখ। 2 লাখ তো দূরের কথা, 2000 হয় কিনা এটি সন্দেহ আছে। 100% বিরক্ত, কারণ তারা আগে যেটা করছে আর এখন যেটা করতেছে এটা কখনোই আগের কাজের সাথে এদের কাজ মিল নেই। এই ইউনূস আসার পরে থেকে, এই আন্দোলনের পরে থেকে, 5 আগস্টের পরে থেকে বাংলাদেশে যা ক্ষতি হয়েছে 100 বছরে তাই পূর্ণ হবে না। 100 বছরে এই ক্ষতি পূর্ণ হবে না। হাসিনা যা করে গেছে আর তা ধ্বংস করে গেছে। কম্বল নাই? জি না, কম্বল মানুষ দেয় না? দেয় না, কেউ দেয় না। আগে সরকার আসিল, কম্বল দিছে। এখন সরকার নাই, কম্বল দিবে কে? কেন, অন্তর্বর্তীকালীন সরকার তো আছে। এখন সরকার, এই সরকার খাওয়ান তো কম্বল তো ভালো কথা, দুগা খানা চাইলো বিডায়। এখনকার কোনো কেউ খাওয়ান দেয় না। কোনো জায়গায় গেলে খাওয়ান ভাই না, কিছু ভাই না, কেউ 2 টিয়া দেয় না। বাংলাদেশটা তো যে ক্ষমতা পায় সেই লুটপাট করে খায়। এই দেশ কখনো, এই বর্তমান যারা আছে এই সমাজের লোক থাকলে কখনো এই দেশ ঠিক হবে না। আমরা আগেই ভালো ছিলাম, ওই আবার শেখ হাসিনার আইন আবার বহন্য দরকার, ওনারা দিয়ে দেখান দরকার যে দেশ কেমন চালায়। দেখো একবারে স্বাধীন করে উল্টে এলাইছে দেশের। কিছু কিছু দেশের লেগে মাত্র 10-15টা মানুষের লেগে আজকে দেশের এই অবস্থা। আগেই ভালো ছিলাম, আগে সব জিনিসের দাম কমা ছিল, এখন সব জিনিসের দাম বাড়তি। একেবারে দেশ স্বাধীন করে কি করছে, মানুষের কষ্ট আরো বাড়াই দিছে। দ্রব্যমূল্যের জিনিসের দামের কমাইতে উনি কি নির্বাচন দিব? উনি নির্বাচন কি দিব? ওনারা গঞ্জ সমিতি চালাইতে, উনি সমিতি চালাইতে পারবো? উনি কি বাজার চালাইতে পারবো? ডক্টর ইউনূস পালিয়েছে, সমন্বয়করা পালিয়েছে, কেউ দুবাই চলে গেছে, কেউ সিঙ্গাপুর চলে গেছে, কেউ অন্যত্র চলে গেছে। আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে, যা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আমরা দেখেছি বিএনপি এখন থেকে চাঁদাবাজি করছে, জামাত দল গোছাচ্ছে, কিন্তু বিএনপি তো চাঁদাবাজি করছে। তো চাঁদাবাজি একটা দলকে আমি কেন ভোট দিব? নাহিদ ভাই, আসিফ ভাই, বিশ্বাস করেন ভাই, আজকে আমাকে ধরছে ভাই, কালকে আপনাদেরকে ধরবে। কুকুরের, আপনারা যেরকম নাহিদ ভাই কুকুরের মতো পিটাইছে না, আমারও ভাই কুকুরের মতো পিটাইছে ভাই। এখন পর্যন্ত সারা বাহিনী গোয়েন্দা বিভাগের মধ্যে ভাই শয়ে আওয়ামী লীগের টিমের লোকেরা রয়ে গেছে ভাই। আমরা ওদেরকে চাইলেও কিছু করতে পারবো না। আমার বলতেছে যে তুই এ দেশ ছেড়ে চলে যা, আমার এটা বলতেছে ভাই। আমার কুকুরের মতো পিটাইছে ভাই, কুকুরের মতো পিটাইছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত। গণধোলায় সমন্বয়ক সাজেদ আলম ও হাসনাত আব্দুল্লাহকে এই মাত্র দেশ থেকে পালিয়ে গেলেন ডক্টর ইউনূস ও সমন্বয়করা। এইগুলা নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এগুলা কি সত্য নাকি গুজব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমরা নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি কি এই সমন্বয়ক সাজেদ আলম ও হাসনাত আব্দুল্লাহ গণধোলাই খাইছেন, আর সত্যি কি ডক্টর ইউনূস পদত্যাগ করে দেশ থেকে পালাইছেন, এগুলো সত্য নাকি গুজব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। বিএনপির ভুলে 24 জুলাই আগস্টের নায়কদের বড় কিছু ঘটবে। অলরেডি তারা থ্রেটের মধ্যে আছে, তাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে বলা হচ্ছে। বিএনপি অফিসের সামনে লেখা থাকে সমন্বয়করা। এই সমন্বয়করাই তো 24 জুলাই আগস্টের নায়ক। মৃত্যুর জন্য প্রস্তুত হও। দর্শক, সামনে বিএনপি যে ভুল রাজনীতি করছে তাতে এই সমন্বয়কদের সবার ফাঁসি হতে পারে। দেশ সেদিকে যাচ্ছে, অতএব এই ভুল থেকে বিএনপিকে ফেরানোর চেষ্টা আমাদের করতে হবে। এজন্য শিক্ষার্থী জামাত ঐক্য জরুরি। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল শক্তিশালী হওয়া জরুরি। 75-এর বিপ্লবীদের সবার যেরকম ফাঁসি হয়েছে, প্রায় 2-1 যারা পালাতে পেরেছে যুক্তরাষ্ট্র কানাডায় তারা বাদে, ঠিক তদ্রুপ বিএনপির ভুলে 24-এর নায়কদের সমন্বয়কদের
ফাঁসি হতে পারে। দর্শক, বিএনপি অলরেডি সমন্বয়কদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে, তাদের তুচ্ছ তাচ্ছিল্য করছে, তাদেরকে গালাগালি করছে, তাদের অবদান অস্বীকার করছে, তারা কিছু করে নিয়ে কথা বলছে। আর আওয়ামী লীগ তো বলছে যে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। এখন বিএনপি যদি সমন্বয়কদের ডিফেন্ড করতো তাহলে তাদের নিরাপত্তা থাকতো, কিন্তু বিএনপিও ডিনাই করছে, আওয়ামী লীগও ডিনাই করছে, দুই দলেরই শত্রু, অতএব সমন্বয়কদের ফাঁসি তো হতেই পারে। আওয়ামী লীগকে নিষিদ্ধের রাজি নয় বিএনপি, আওয়ামী লীগকে নির্বাচনে আনার কথা বলছে। তা আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে আসলে ধীরে ধীরে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে, ক্ষমতায় এসে ঠিকই 24-এর বিপ্লবীদেরকে ফাঁসি দেবে। বিএনপি শিক্ষার্থীদের এই সমন্বয়কদের ফাঁসির রাস্তা ক্লিয়ার করছে, এটা স্পষ্টতে আমি দেখতে পাচ্ছি। এজন্য বিএনপি যাই বলুক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তারপরে আমাদের হিসাব নিকাশ সামনে আসবে। আওয়ামী লীগকে আর রাজনীতিতে পুনর্বাসন করতে দেওয়া যাবে না। হ্যাঁ, আওয়ামী লীগের বিচার হওয়ার পর যদি আওয়ামী লীগ অনুতপ্ত হয়ে আসে একটা রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে, তাহলে আওয়ামী লীগ এসে সে ফাঁসি দেওয়ার মতো ধৃষ্টতা দেখাতে পারবে না। কিন্তু আপনি এই এবছর নির্বাচন চান, সেই নির্বাচনে আওয়ামী লীগকে চান, এত সোজা? এটা হতে দেওয়া যাবে না, এটা জামাত শিক্ষার্থী মিলে ঠেকিয়ে দিতে হবে। গণ অধিকার পরিষদের একাংশের সেক্রেটারি সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান একটা কথা বলেছেন। এই কথাটা তাৎপর্যপূর্ণ, যদিও তার কথার মধ্যে অনেক বিচ্যুতি আছে। বিপ্লব ব্যর্থ হলে আওয়ামী লীগ সবাইকে ফাঁসিতে ঝুলাবে, রাশেদ খান কথা বলছেন। এই কথাটা সবাইকে ঝুলাবে এটা না, বিপ্লব ব্যর্থ হলে আওয়ামী লীগ সমন্বয়কদের ফাঁসিতে ঝুলাবে, আর এই সমন্বয়কদের সাথে শিবিরের কিছু নেতাদের ফাঁসিতে ঝুলাবে, আর কাউকে না। বিএনপি, গণ অধিকার পরিষদ, রাশেদ, বিশেষ করে ভিপি নুরের অনেক অবদান আছে, কিন্তু তাকে ফাঁসিতে ঝুলাবে এটা মনে করি না। বিএনপির কাউকে কিচ্ছু বলবে না, এটা তো আওয়ামী লীগ অলরেডি বলেছে। আওয়ামী লীগের কোনো ক্ষোভ বিএনপির প্রতি নেই। আর বিপ্লব বলছেন গণ অধিকার পরিষদ, এটা একটা ভালো শব্দ, যে না, বিএনপি তো বিপ্লব বলছে না, গণ অধিকার পরিষদ বিপ্লব বলছে। এই কথাটা ঠিক যে বিএনপি যে ভুল করছে তাদের ভুলেই কিন্তু বিপ্লব ব্যর্থ হওয়ার পালা। বিপ্লবের স্পিরিট ধারণ করছে না, কোনো রকম নির্বাচন করে তারা ক্ষমতা আসতে চায়। এভাবে যদি বিপ্লব ব্যর্থ হয় তাহলে আওয়ামী লীগ 10 বছর পর, 15 বছর পর, 20 বছর পর এসে হাসনাত, সাজিদ, সাদিক এদেরকে ফাঁসি দিবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে পাপিষ্ট এক ফ্যাসিস্ট রেজিম প্রতিষ্ঠা করেছিল। আওয়ামী লীগ 16 বছরে দেশে লুটপাট, চাঁদাবাজি, গণহত্যা, গুম খুনের ভয়াল রাজত্ব কায়েম করেছিল। শেখ মুজিব একবার 71 পরবর্তী দেশে গণহত্যা চালিয়েছিল। জাসদ সহ বিভিন্ন দলের 30,000 নেতাকর্মীকে হত্যা করেছে। 24 সালে এসে হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বার গণহত্যা চালানো হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ 2 বার দেশে গণহত্যা চালিয়েছে, তৃতীয়বার আওয়ামী লীগকে গণহত্যার সুযোগ দেব না। কারণ এই সুযোগ যদি না দিতে হয় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। হ্যাঁ, গণ অধিকার পরিষদের অনেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, কিন্তু তাদের বস বিএনপি তো চায় না। রাশেদ বলেন, দেশে আওয়ামী লীগ রেজিমের পতন ঘটেছে, দেশে আর তাদের রাজনীতি চলবে না। এই কথাগুলো স্পষ্টভাবে বলতে হবে, নইলেই কিন্তু ফাঁসির ঘটনা ঘটবে। 10 বছর 20 বছর পর হলো। জুলাই 75-এর সেই ঘটনার পর ফাঁসি হয়েছে কত পরে এসে, একেবারে 2010-এর পরে এসে। তাহলে বুঝেন, জুলাই বিপ্লবে সম্পৃক্ত রাজনৈতিক দলগুলো যদি ঐক্য ধরে রাখতে না পারে তাহলে বিপ্লব ব্যর্থ হবে। আর বিপ্লব ব্যর্থ হলে আওয়ামী লীগ আবার দেশে ফিরে কাউকে রেহাই দেবে না, কাউকে ফাঁসিতে ঝুলাবে। তাই নিজেদের মধ্যে একতা ধরে রাখুন। চাঁদাবাজের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধেও বলছেন। রাশেদ বলেন, দেশ এখন তারুণ্য নির্ভর পরিবর্তন রাজনীতি শুরু হয়েছে। এখানে একটা বিষয়, তারুণ্য নির্ভর রাজনীতির মূল ভিত্তি ছিল এই গণ অধিকার পরিষদ। তারাই প্রথম তারুণ্য নির্ভর রাজনীতির কথা বাংলাদেশে বলেছে।
এখন তারুণ্যনির্ভর রাজনীতি বলতে আর গণ অধিকার পরিষদকে কেউ মিন করে না। এই অবস্থান তারা হারিয়েছে বাংলাদেশ থেকে। এখন তারা বলছে আপনারা কেউ কিংস পার্টি গঠন করার চেষ্টা করছেন, এটা যদি আপনারা করেন সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে দেশের মানুষ। কিংস পার্টিকে দেশের মানুষ গ্রহণ করবে না, কারণ তারা সরকারি সুবিধা। দেখেন এখানে কোনো কিংস পার্টি গঠন হচ্ছে না। আর বাংলাদেশের ইতিহাসে কিংস পার্টির সফলতার ইতিহাস রয়েছে। সবচেয়ে বর্তমানে সফল দল, সবচেয়ে বড় দল, তারা একটা কিংস পার্টি ছিল, যেমন বিএনপি। বিএনপি হচ্ছে পৃথিবীর ইতিহাসে সফলতম কিংস পার্টিগুলোর মধ্যে একটা। আর তারুণ্যের রাজনীতি বলতে মূলত এখন এই যে নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের রাজনীতি বোঝায়। এবং গণ অধিকার পরিষদের একেবারে নিউক্লিয়াস যারা, তারা ছেড়ে চলে গিয়েছে, তারা এখন ওই নাগরিক কমিটিতে আছে। অতএব এটাকে কিংস পার্টি বলে প্রতিহত করবে অমুক্তম, এটা কিছু না, কিংস পার্টি না। আর কিংস পার্টি যদি হয়েও থাকে, সেটা প্রতিহত আপনারা কিচ্ছু করতে পারবেন না। প্রতিহত করার কোনো শক্তি, নৈতিক দিয়ে কিচ্ছু রাখেন না, তো কিংস পার্টি না। আর কিংস পার্টি যদি হয়ে থাকে, এটাকে আপনাকে বুঝতে দেবে যে সরকার পৃষ্ঠপোষকতা করে? মোটেও বুঝতে দেবে না। আর ওরা একটা দল গঠন করবে, ওরা কি এখন এই সরকারের বিরোধিতা করবে? সবাই তো এই সরকারের পক্ষে, তারপরে ওই সরকারের যৌক্তিক সমালোচনা করছে। একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন, সেই পদত্যাগপত্র ভাইরাল হয়ে গেছে এবং সেটি নিয়ে আলোচনা এতটাই তুঙ্গে উঠে গেছে যে বলা হচ্ছে ডক্টর ইউনূসের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে গিয়েছে। ডক্টর ইউনূস পদত্যাগ করে চলে যাচ্ছেন। পরবর্তীতে কি হচ্ছে সেই আলোচনায় এই ভিডিওতে করব। দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম ডক্টর ইউনূসের পদত্যাগপত্র, একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সেখানে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র লিখেছেন। প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ, এমন বিষয়কে কেন্দ্র করেই তিনি লিখেছেন আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে 5 আগস্ট পরবর্তী বিভিন্ন সহিংসতা ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 2100 জনেরও বেশি প্রাণ হারিয়েছে মানুষ, এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। গত 1 মাসেরও সময় অধিক আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা জীবনের সবথেকে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগপত্র বাংলাদেশের উন্নয়নে নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত করবে। এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থেই নিয়েছে। বিনীত মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বাক্ষর। এই যে পদত্যাগপত্রটি প্রধান উপদেষ্টার প্যাডে পদত্যাগপত্রটি ভাইরাল হয়েছে, এটি কি আসল নাকি ফেক, সেই আলোচনা চতুর্দিকে চলছে। পদত্যাগপত্রের যে ভাষা, দায় স্বীকার করার যে ভাষা, 5 আগস্টের ঘটনার পরে যত হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে, 2100 জন বলা হয়েছে, সেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নেওয়া এবং এই পরিস্থিতি, হত্যাকাণ্ড যেন আরও না ঘটে, সেই জন্যই তিনি পদত্যাগ করছেন। এই ভাষাটাই আমার মনে হয় যে একটু বিতর্কিত হয়ে যায়। এই ভাষাটাই বলে যে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাও হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই পদত্যাগপত্রটি আদৌ ডক্টর মোহাম্মদ ইউনূসের কিনা, সেই ভাবনাটা যখন হচ্ছে তখন ডক্টর ইউনূস সুইজারল্যান্ড সফরে রয়েছেন। সেখান থেকে শোনা যাচ্ছে তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন এবং এই পদত্যাগপত্র ভাইরাল হওয়ার ঘটনাকে
আর এক উপদেষ্টা আসিফ নজরুল তিনি গুজব বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, আমরা ভালো আছি। উপদেষ্টাদের সম্পর্কেও নানা রকমের কথা চলছে। দুইজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আবদুল্লাহ তারা দুবাই চলে গেছেন। সার্জিস আলম সমন্বয়ক তিনি দেশের বাইরে চলে গেছেন। অন্যান্য উপদেষ্টারাও দেশের বাইরে চলে যাওয়ার পথে রয়েছেন এমন আলোচনা, কিন্তু গত রাত ভোরে, গত সারা রাত সব থেকে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ থেকে এইগুলোকে প্রমোট করা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি ছবি বিমানের ভেতরের একটি ছবিও বিভিন্ন জায়গায় দেখা গেছে। তারা আদৌ চলে গেছেন কিনা, এই চলে যাওয়াটাকে পালিয়ে যাওয়া বলছেন অনেকে। হাসনাত আবদুল্লাহ এখনও কুমিল্লায় অবস্থান করছেন এমন তথ্য দেয়া হয়েছে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল তিনি তার পোস্টে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চলে গেছেন, মাহফুজ আবদুল্লাহ চলে গেছেন, সার্জিস চলে গেছে, হাসনাত আবদুল্লাহ এখনও কুমিল্লায় রয়েছে, এরকম বিভিন্ন ইনফরমেশন দিয়ে একাধিক পোস্ট দিয়েছেন। আসিফ নজরুল এই ব্যাপারগুলোকে, এই সমস্ত ব্যাপারগুলোকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন, কিন্তু তিনি এটা বলেননি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি এবং মাহফুজ আবদুল্লাহ তারা যদি বিমানে উঠে থাকেন তাহলে কোন রাষ্ট্রীয় কাজে তারা দেশের বাইরে যাচ্ছেন সেই ব্যাপারটা পরিষ্কার করেননি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ফিরে আসেন, এমন আলোচনাও কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গত রাত থেকে যে আজকে রাতেই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে। ডক্টর ইউনূস সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, তিনি যেহেতু পদত্যাগ করেছেন, এই সরকার আর থাকছে না, সেনা শাসন আসছে, জরুরি অবস্থা জারি হতে পারে, রাষ্ট্রপতি সেই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে। সব মিলিয়ে আমার মনে হয়েছে যে গত রাতটা একটা গুজবের রাত ছিল। সেই গুজব যেভাবে ছড়ানো হয়েছে তাতে অনেকেই আমরা সত্য বলে ভেবে নিতে পারি। আমি যদি আমার ব্যক্তিগত মতামত দিই তাহলে প্রধান উপদেষ্টার যে পদত্যাগপত্র ভাইরাল হয়েছে সেই পদত্যাগপত্রের ভাষা যেগুলো লেখা হয়েছে, 5 আগস্টের পরে হত্যাকাণ্ড, 2100 জনের মৃত্যু, সেগুলো দায় স্বীকার করে নেয়া, এই কথাগুলো ডক্টর ইউনূস যদি পদত্যাগ করতেন এবং তার পদত্যাগপত্রে নিশ্চিত করে এই কথাটা লেখা থাকার কথা নয়, কারণ এত বড় দায় স্বীকার করে তিনি নিজেকে বিপদের মহাসমুদ্রে ফেলবেন, এতটা বোকা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভাবার কোনো কারণ থাকতে পারে কিনা সেটাও একটা বড় বিষয়। যাই হোক, এখন পর্যন্ত পদত্যাগপত্র ব্যাপারটাকে গুজব বলেই ধরে নেওয়া যেতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত এটা গুজব হয় নাকি সত্য হয়। কিন্তু উপদেষ্টাদের, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিমানের ছবিটা কবেকার, সেটা কি এখনকার নাকি আগের কোনো ছবি দিয়ে ব্যাপারটাকে এস্টাবলিশ করা হয়েছে, তিনি দেশের বাইরে চলে যাচ্ছেন, মাহফুজ আবদুল্লাহ দেশের বাইরে চলে যাচ্ছেন, সেটা অবশ্য সময় সাপেক্ষ এবং তদন্তের ব্যাপার। সব মিলিয়ে দর্শক, আপনার কাছে কি মনে হয় যে এই যে ঘটনাগুলো ঘটলো গত রাত থেকে আজকে পর্যন্ত, এখন পর্যন্ত সব থেকে বেশি চর্চিত হচ্ছে, সত্যি সত্যি কি ইউনূস সরকারের পতন হচ্ছে, সেনা শাসন আসছে, নাকি এগুলো স্রেফ গুজব বলেই? রতন চেনে, শুয়োরে চেনে কচু, বাংলা প্রবাদটি বলার কারণ গত কিছুদিন ধরে আওয়ামী লীগের যে রাজনীতি দেখছি, এটাকে রাজনীতি বলা ঠিক নয়, আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডা দেখে এই কথাটা মনে পড়ল। আওয়ামী লীগের একদল পলাতক, কেউ ভারতে, কেউ ইংল্যান্ডে বা অন্যান্য দেশেও আছেন। এই পলাতকরা এক নাগারে বলছেন ডক্টর ইউনূস পালিয়েছে,
সমন্বয়করা পালিয়েছে, কেউ দুবাই চলে গেছে, কেউ সিঙ্গাপুর চলে গেছে, কেউ অন্যত্র চলে গেছে। অন্যেরা পালানোর পথ খুঁজছে, পালানোর সুযোগ খুঁজছে। আজকে রাতেই তারা পালিয়ে যাবে, গত রাতে অমুকে পালিয়ে গেছে, সমন্বয়কদের কথা বলা হচ্ছে। তো এই যে পালানো বা পলাতক বা পালিয়ে গেছে, এটা আওয়ামী লীগের নেতারা বলছেন কেন? বলছেন তার কারণ, পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা যে সরকার প্রধান, জোর করে ক্ষমতা দখল করে থাকা সরকার প্রধান শেখ হাসিনা, সরকারের নির্বাহী ক্ষমতার প্রধান শেখ হাসিনা সহ তার দলের 300 এমপি মন্ত্রী যারা ছিলেন তারা সবাই পালিয়েছে। তাদের দলীয় সুবিধাপ্রাপ্ত মসজিদের, জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন নজির পাওয়া যাবে না। এই পালানোটা তাদের কাছে একটা খুব সহজ ব্যাপারে পরিণত হয়েছে এবং সেই কারণে তারা প্রতিনিয়ত মনে করছেন বা মনে করানোর চেষ্টা করছেন যে ডক্টর ইউনূস পালিয়েছে, সমন্বয়করাও পালিয়েছে। কিন্তু তারা পালিয়েছে মানে কি? তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে বিতাড়িত করেছে। এখন এই সমন্বয়কদের পালানোর তো কোনো দরকার নাই, কারণ এই সমন্বয়কদের তো ছাত্র জনতা সমন্বয়ক বানিয়েছে। ডক্টর ইউনূসকে ছাত্র জনতা মানে এদেশের মানুষ একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ক্ষমতা দিয়েছে, তাদের তো পালানোর দরকার নেই। কিন্তু এই আওয়ামী লীগের নেতারা প্রতিনিয়ত প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন যে এরা পালিয়েছে। এর কারণটা কি? যে কারণটা হচ্ছে এই, তারা যেহেতু পালিয়েছে সেই কারণে সবাইকেই তারা ওই পালানোর কাতারেই ধরতে চাইছে। যে ওইটার থেকেই প্রবাদটা আসলো যে রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। তো পলাতকরা পলাতকদেরকে চেনে, এরকম একটা ভাব তারা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের বাস্তব পরিস্থিতিতে পালানো তো দূরের কথা, মানে তাদের ক্ষমতা প্রতিনিয়ত বাড়ছে। এখানে একটা কথা বলে রাখি, আমি যখন গত কয়েকদিন এরকম ভিডিওতে কথা বলছি, তখন কেউ বলার চেষ্টা করছেন যে আমি কেন কথা বলছি, ডক্টর ইউনূসের সরকার আমাকে ওয়াশিংটনের প্রেস মিনিস্টার পদে নিয়োগ দিয়েছে, আমার সেখানে থাকার কথা। তাদের বক্তব্যটা হচ্ছে এরকম যে আমার ওয়াশিংটনে প্রেস মিনিস্টারের দায়িত্ব পালন করার কথা, ভিডিওতে এইভাবে কথা বলার কথা নয় বা ফেসবুকে লেখার কথা নয়, তারা বলছেন। কিন্তু তারা ভুলে যাচ্ছেন যে প্রেস রিলেটেড কাজই আমার করার কথা। আমি এখনো ওয়াশিংটনে যাইনি, যাব, প্রক্রিয়া চলছে। যখন আমি ওয়াশিংটনে থাকবো তখনও প্রেস রিলেটেড কাজই করব, নানাবিধ কাজই করব। সেখানে গিয়েও সমাজের নানা অসঙ্গতি, মিডিয়ায় যে সমস্ত অসঙ্গতি, বাংলাদেশের রাজনীতিতে যে ঘটনাগুলো ঘটছে বা ঘটবে, পলাতক ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে অপকর্ম, এই সমস্ত সব বিষয় নিয়ে এখন কথা বলছি। যখন ওয়াশিংটনে থাকবো তখনও কথা বলবো, যখন ওয়াশিংটনে থাকবো না তখনও কথা বলবো। অর্থাৎ এই কথা বলাটা আমার আগেও আমার কাজের অংশ ছিল, এখনো আমার কথা বলাটা আমার কাজেরই অংশ, সেই কথাগুলোই বলছি। তো বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন এসে গেছে। এই পলাতকরা একদল পলাতক সবাইকেই পলাতক ভাবতে চাইছে। এই কথাটা তারা কেন বলছে, এই পলাতক কথাটা প্রচার করছে কেন? প্রচার করার কারণ দুটি। একটি হচ্ছে তাদের রাজনীতিতে তারা তাদের ইতিবাচক অর্থে যদি ব্যাখ্যা করি, তারা তাদের রাজনীতিটাকে সচল রাখার চেষ্টা করছে এবং যেহেতু তাদের সচল রাখার কোনো রকম কোনো
কর্মসূচি সামনে নাই, তারা যেহেতু ভয়াবহ রকমের অপকর্ম করে পালিয়েছে, মানুষ হত্যা করেছে, মানুষ গুম করেছে, মানুষকে পঙ্গু করেছে, মানুষকে অন্ধ করেছে, টাকা লুট করেছে, ব্যাংক লুট করেছে, টাকা পাচার করেছে, তো এই যে অপরাধগুলো করে তারা পালিয়েছে, এই কারণে সাধারণ মানুষের সামনে রাজনৈতিক কর্মসূচি নিয়ে তাদের আসার সুযোগ নেই। রাজনৈতিক কর্মসূচি নিয়ে যদি তাদের আসার সুযোগ তৈরি করতে হয়, তাহলে প্রথমত তাদের দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে, যে তারা মানুষ হত্যা করে ভুল করেছে, তার জন্য তারা মাপ চায়, মানুষ গুম করে তারা ভুল করেছে, তার জন্য তারা মাপ চায়, মানুষকে গুলি করে তারা ভুল করেছে, তার জন্য তারা মাপ চায়, ছাত্র জনতার আন্দোলনকে ভয়াবহ রকমের গুলি করে হত্যা করেছে, তাদের অপরাধ হয়েছে, এই জন্য তারা মাপ চায়। মাপ চাইলে মাপ হবে না, মাপ চাইলে মানুষ হয়তো তাদের রাজনীতির ব্যাপারে একটু সুযোগ দেওয়ার ক্ষেত্রে সংবেদনশীল হতে পারে, কিন্তু তাদের বিচার হবে। যে প্রক্রিয়াটা চলছে, এই প্রক্রিয়াটা আরো অনেক বিস্তৃত হবে। আর আরেকটা কারণে তারা এই কথাগুলো বলার চেষ্টা করছে যে পালিয়েছে। এই পালিয়েছে কথা শুনে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের ভেতরে যারা আছে, তারা যদি রাস্তায় নেমে আসে, তারা যদি এসে একটা মিছিল করে, মিটিং করে, তাহলে স্বাভাবিকভাবেই তাদের উপরে ছাত্র জনতার যে বিক্ষুব্ধতা আছে সেটার প্রকাশ ঘটবে এবং তারা আক্রান্ত হবে, তাদেরকে মারধর করা হতে পারে। এই কাজটি যদি করা হয়, নিরীহ আওয়ামী লীগের কর্মীদের যদি মারধর করা হয়, তাহলে এটা নিয়ে আওয়ামী লীগের এই পলাতক নেতারা শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বিশ্ব মিডিয়াকে এটা দেখাবে যে আমাদের লোকজনদের মারধর করা হচ্ছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে শেখ হাসিনার কর্মসূচি আওয়ামী লীগের এই দুর্নীতিগ্রস্ত পলাতক নেতাদের কথা বলার, সবাই পালিয়েছে এটা বলার, বারবার বলার উদ্দেশ্যটা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে ঘর থেকে বের হয় এবং তাদের উপরে যাতে আক্রমণ করে, অর্থাৎ আওয়ামী লীগের কর্মীরা যারা দেশের ভেতরে আছে তাদেরকে মারধর করা হোক, নিপীড়ন করা হোক, ঘরবাড়ি ছাড়া করা হোক, এটা আওয়ামী লীগের নেতৃত্ব চায়। যে নোয়াখালীতে চেয়েছে, নোয়াখালীতে 2 জন গ্রেপ্তার হয়েছে, মামলা হবে, অন্যরা যারা 20-30 জন মিছিল করতে এসেছিল তাদেরকে এখন ঘরবাড়িতে থাকতে কষ্ট হবে। এখন বলতেই পারেন যে তাদের ঘরবাড়িতে থাকতে কষ্ট হবে কেন, হওয়া উচিত না, কিন্তু তারা তো একটা ফ্যাসিস্টের পক্ষে মাঠে নেমেছে, হত্যাকারীর পক্ষে মাঠে নেমেছে, গুমকারীর পক্ষে মাঠে নেমেছে। তো এদের বিরুদ্ধে মানুষের বিক্ষোভ আছে, বিক্ষুব্ধতা আছে, মানুষ গণ অভ্যুত্থান করেছে তো এদের বিরুদ্ধে। তো তারা যদি এসে হত্যাকারীদের পক্ষ নেয়, তাহলে সাধারণ ছাত্র জনতা তাদের উপরে চড়াও হবে, এটা খুব স্বাভাবিক, এবং আওয়ামী লীগ চায় যে তাদের উপরে চড়াও হোক। এরকম একটা জায়গায় থেকে এই প্রপাগান্ডাটা চালানো হচ্ছে। ডক্টর ইউনূস ক্রমশ পৃথিবীটাকে ডক্টর হাসিনার জন্য কঠিন থেকে কঠিনতর করে দিচ্ছে। ডক্টর ইউনূস যখন একটা আন্তর্জাতিক অঙ্গনে যাচ্ছেন, তখন সুইজারল্যান্ডের দাভোসে গেলে তিনি 4 দিনে 47টা মিটিং করেছেন। পুরো দাভোস সম্মেলনের মধ্যমণি ডক্টর ইউনূস, সর্বত্র তাকে কেন্দ্র করে কথা, তাকে কেন্দ্র করে আলোচনা, তিনি ভাষণ দিচ্ছেন, তিনি সাক্ষাৎকার দিচ্ছেন, তিনি তার ভিশন বলছেন, মিশন বলছেন, ফিলোসফিক্যাল অবস্থান ক্লিয়ার করছেন, সারা পৃথিবী তার সেটা দেখছে, শুনছে। এখন শেখ হাসিনা স্বাভাবিকভাবেই সেখানে শেখ হাসিনা ডক্টর ইউনূস কম্পেয়ার করতে গেলে শেখ হাসিনার অবস্থা সেখানে আর খুব একটা থাকছে না, খুব কঠিন একটা অবস্থার মধ্যে পড়ছে। তো এরকম একটা অবস্থার মধ্যে একই সঙ্গে এরা বলছে ডক্টর ইউনূস পালিয়েছে, আবার ডক্টর ইউনূস আজকে যখন দেশে ফিরে আসছেন তখন আবার তারা বলার চেষ্টা করছে দেশে ফিরে আসলেও কি হবে, সেনাবাহিনীর সঙ্গে তার বিরোধ এবং সেনাবাহিনী অল্প সময়ের মধ্যেই তাকে গ্রেপ্তার করবে, সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে, অন্যরা পালিয়েছে, ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করবে, শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করবে, লক্ষ লক্ষ মানুষ এয়ারপোর্টে জমা হয়েছে শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য, ইত্যাদি ইত্যাদি। কল্পকাহিনীও নয়, এটাকে অন্য কোনো শব্দ দিয়ে বলতে হবে। দেশের ভেতরে যে দলটির একজন সমর্থকের রাস্তায় নামার ক্ষমতা বা সাহস নাই, সেখানে লক্ষ লক্ষ মানুষকে তারা নামিয়ে দিচ্ছে কাগজে কলমে, কল্পনায়, প্রোপাগান্ডায়। তো এই ঘটনাটা ঘটিয়ে তারা যেটা করছে, দেশের ভেতরে একটা অরাজকতা তৈরির চেষ্টা করছে।
স্বাভাবিকভাবেই অরাজকতার ভেতরে অরাজকতার তৈরি করতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা সরকারের একটা অন্যতম প্রধান দায়িত্ব। তো সেই দায়িত্বটা যখন সরকার পালন করতে যাবে তখন শেখ হাসিনা দেখানোর চেষ্টা করবে যে দেখো আমাদের উপরে নিপীড়ন নির্যাতন হচ্ছে। এটা দেখানো হয়তো যাবে, কিন্তু এটা করে কি শেষ রক্ষা হবে? এটা করে শেষ রক্ষা হবে না। শেষ রক্ষা না হলেও আওয়ামী লীগের নেতা কর্মীরা কি করবে জানি না, তারা তাদের বুদ্ধিতে রাজনীতি করবে, কিন্তু তাদের সম্ভবত একটা জিনিস দেখা দরকার, যে সমস্ত নেতারা, যে সমস্ত ভুইফোর নেতারা দুর্নীতি করেছে, ব্যাংক লুট করেছে, সুযোগ ক্ষমতার উপভোগ করেছে এবং সুযোগ, তারা আওয়ামী লীগের রাজনীতি করে নাই, সুযোগ মতো তারা পালিয়ে চলে গেছে দেশের নেতাদের, নেতাকর্মীদের, অর্থাৎ ত্যাগী নেতাকর্মীদের দেশে রেখে, এবং দেশের বাইরে গিয়ে সেই সমস্ত মানে তারা পালিয়ে গেছে, সেই পলাতক দুর্নীতিগ্রস্ত হত্যাকারীরাই এখন আবার আওয়ামী লীগকে নিয়ে কথা বলছে। মানুষ তো সবচেয়ে বেশি বিক্ষুব্ধ এদের উপরেই, আবার এদেরকেই সামনে আনা হচ্ছে, এরাই সামনে এসে কথা বলছে। আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, যে পুলিশকে দিয়ে গুলি করিয়ে হত্যা করিয়েছে মানুষ, এর পাশে দাঁড়িয়েই তো এই যে পুলিশ কর্মকর্তা বলছিলেন স্যার বিশাল বিপদের কারণ যে গুলি করলে একটা মরে বাকিটি নড়ে না, সে কিন্তু ও গুলি করার অর্ডারই দিয়েছিল। সে সাক্ষাৎকার দিয়ে বলছে যে এটা ইসলামিক শক্তির অভ্যুত্থান, সেনাবাহিনীর অভ্যুত্থান, ছাত্র জনতা যে বিক্ষুব্ধ হয়ে তাদেরকে বিতাড়িত করেছে, সে সেই কথা বলছেন। তারা যে তার পুলিশ যে ১৫০০ মানুষকে গুলি করে হত্যা করেছে সেই কথা তো বলছে না, পুলিশকে হত্যা করা হয়েছে সেই কথা সে বলছে। পুলিশকে কেন হত্যা করা হয়েছে? কারণ পুলিশ মানুষকে গুলি করে হত্যা করছিল, সেই বিক্ষুব্ধ মানুষ এক পর্যায়ে গিয়ে পুলিশের উপর আক্রমণ করেছে, সেই আক্রমণে পুলিশ নিহত হয়েছে, সেটার সংখ্যা ৪০-৪২ জন। আর ছাত্র জনতা হত্যার সংখ্যা ১৫০০ থেকে ২০০০, এখন পর্যন্ত ৯০০ তালিকা আছে। এই বাস্তবতাকে আড়াল করে, বাস্তবতাকে চাপা দিয়ে একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যে প্রোপাগান্ডার কোনো ভিত্তি নাই, যে প্রোপাগান্ডার মতো বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে না। আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল যারা বারবার স্লোগান দিত এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার, বারবার দরকার শেখ হাসিনার সরকার, সেই সরকারের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রোপাগান্ডাবাজদের একজন বলছে যে বর্তমান বাংলাদেশের নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। তার মানে আবার তত্ত্বাবধায়ক সরকারে ফিরে গেছে আওয়ামী লীগ। এখন আর শেখ হাসিনার সরকার সেই জায়গায় আর তারা নাই, তাই কি? ভুলে করেছে না কিভাবে করেছে আমি জানি না, তবে প্রোপাগান্ডাবাজরা প্রোপাগান্ডা চালালে সেই প্রোপাগান্ডায় নানা রকমের অসঙ্গতিপূর্ণ কথা আসে। তো এখন আওয়ামী লীগের সেই প্রোপাগান্ডাবাজরা সেই প্রোপাগান্ডাই করছে। একদল পলাতক নেতা দেশের ভেতরে যারা দাপটের সঙ্গে আছে তাদেরকে বলছে পালিয়ে গেছে। এই প্রোপাগান্ডা চালানো মানে প্রতি মুহূর্তে রাজনৈতিকভাবে পরাজিত হওয়া। পরাজিত হতে হতে আওয়ামী লীগের অস্তিত্বের সংকট তো তৈরি হয়েছেই, এটা কোথায় গিয়ে ঠেকবে? এখন ধ্বংস করতে নেমেছে গুজববাজ সেলের সদস্যরা। তারা পাগল হয়ে গিয়েছে, নিজেরা এখন পালিয়ে টালিয়ে বিদেশ টিদেশ বিভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু সেখানে গিয়ে তাদের দেশে যারা নিরিবিলি টাইপের নেতাকর্মীরা রয়েছিলেন তাদেরকেও গুজব দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করছে, এবং সেই উজ্জীবিত করার কুফলটা আবার তারাই ভোগ করছে, কিন্তু যারা গুজব রটাচ্ছে তারা কিন্তু ভোগ করছে না। দেখেন এই যে নিউজ, আজকের এই নিউজটা বাংলাদেশের সব পত্রপত্রিকায় চলে এসেছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুনে, গুজব শুনে তারা মিছিল করে এখন এই দুইজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। আওয়ামী লীগের গুজব ছেলের সদস্যরা কিভাবে তাদের গুজবটি প্রচার করে যাচ্ছে তার একটা উদাহরণ আপনাদেরকে দেখাই। যাদেরকে জীবনে কোনোদিন চেনেনও না, এরা আওয়ামী লীগের ওই মানের কেউ না, উচ্ছিষ্টভোগী কিছু দালাল,
ড্রেন থেকে উঠে আসা কিছু মানে একেবারেই থার্ড ক্লাস, তৃতীয় মানের, চতুর্থ মানের কিছু নেতা যারা দেশেও কোনোদিন কন্ট্রিবিউশন করেছে বলে আমি দেখি নাই, সেই ধরনের কয়েকজন নেতাদের গুজবে ভরপুর ছিল সমগ্র রাত। তো তার মধ্যে একজনকে দেখলাম এখন উঠে তিনি বলছেন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকবেন। কি সতর্ক অবস্থান সেটা শুনুন, যে তার সতর্ক অবস্থানটা হচ্ছে এই জায়গার প্রত্যেকটি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো সবাই সতর্ক অবস্থানে থাকবেন। এই সতর্ক অবস্থানে থাকে তিনি আবার বলছেন যে সতর্ক অবস্থানে থাকলেই শুধু হবে না, সবাই যার যার জায়গা থেকে মানে ইনুস যেহেতু পদত্যাগ করবে, ইনুসের পদত্যাগটা তিনি নিশ্চিত হয়ে গিয়েছেন যমুনা টিভির মাধ্যমে, এবং অন্য অন্য উপদেষ্টারাও পদত্যাগ করেছেন। সে বিষয়ে উনি আবার কি বলছেন শুনুন। পাঠিয়েছে যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে, তার কাছে এটি পাঠিয়েছে। আসিফ এবং মাহফুজ চলে গিয়েছে, তারা চলে গিয়েছে। তারপরে আপডেট হচ্ছে যে সার্জিৎ চলে গিয়েছে, তারপরে হচ্ছে আরো উপদেষ্টা যারা বিভিন্ন দেশে চলে গিয়েছে। সব উপদেষ্টা চলে গিয়েছে। যমুনা টিভির সাংবাদিক ওনাকে বলেছে বাংলাদেশের গত পরশু রাতে ডক্টর মোহাম্মদ ইউনূস নাই, সার্জিস নাই, আপনার উপদেষ্টারা নাই, আসিফ মাহমুদরা নাই, আরো কি বলে মাহফুজ নাই, সব নাই হয়ে গিয়েছে। বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে শেখ হাসিনা। এই গুজব সেলের সদস্য বলছে এখন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকতে বলছে। উনি বলছেন বাংলাদেশে যে কোনো মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারেন। তো সবাই মোটামুটি সবাই পালাচ্ছে, সবাই পালিয়ে যাচ্ছে। সম্ভবত আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে, সম্ভাবনা। ইট ইজ হাইলি লাইকলি দ্যাট দ্য সেনাবাহিনী উইল টেক ওভার দ্য পাওয়ার। এখন আপনি চিন্তা করে দেখেন যে আওয়ামী লীগের এই গুজব ছেলের সদস্যদের কি পরিণামটা আজকের সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রহণ করতে হচ্ছে। ওদের কি একটু লজ্জা নাই? ওদের কি একটু শরম নাই? আমি যদি আপনাকে একটু নিউজটা শোনাই যে বাংলাদেশের এই গুজব সেলের সদস্যদের জন্য কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, সাধারণ নেতাকর্মীরা বিপদে পড়েছে, তার একটা নিউজ ঢাকা পোস্ট করেছে। এই যে ঢাকা পোস্ট তারা সেখানে করেছে, বিস্তারিত এখানে আমি আপনাদের একটু শোনাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে যুবলীগের নেতাকর্মীরা শোডাউন করেছিল। ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার 24শে জানুয়ারি রাত 8টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মশলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বনসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে ইব্রাহিম খলিল ওরফে রাসেল 42 ও একই গ্রামের ইসমাইল ব্যাপারের বাড়ির মৃত আব্দুল মালিকের ছেলে গোলাম কিবরিয়া ওরফে লিটন 45। পুলিশ ও স্থানীয়রা জানায় ফেসবুকে প্রধান উপদেষ্টা ও ডক্টর ইউনূসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বনসা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য, লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। এদিকে শোডাউনের পর ইউনূস সরকারের পদত্যাগের বিষয়টি গুজব বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজিম বিজি নামের স্থানীয় যুবলীগ নেতা লেখেন, আপনারা গুজব ছড়ান, দুঃখজনক হলেও সত্য। আপনারা সাধারণ কর্মীদের সমস্যা বুঝেন না, তাদের খোঁজ নেন না, একটা বারও কি ভাবেন কয়েক কোটি ভক্ত সমর্থক কেবল আছে, তারা আপনাদের কাছে কি চায়? লজ্জা হয় না আপনাদের? কোন মুখে আপনারা এইসব গুজব ছড়িয়ে কর্মীদের বিপদে ফেলেন? আপনাদের শিক্ষা হওয়া উচিত। তেল মেরে মেরে কেন্দ্রীয় পদপদবি পেয়ে কোটি কোটি টাকা কামিয়ে বিদেশ পড়ে আছেন। এসব বাদ দিয়ে এবার দেশ ও দল নিয়ে একটু ভাবুন। চিন্তা করে দেখেন যে আজকের কি পরিস্থিতিটা তৈরি হয়েছে। এই আওয়ামী লীগ আগেও গুজব ছড়াত। গত 16টা বছর পর্যন্ত বিভিন্নভাবে তারা গুজব ছড়িয়ে বাংলাদেশের মানুষের বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে জাতিকে
বিভাজন সৃষ্টি করত এবং মিথ্যা তথ্যের উপরেই তারা টিকে ছিল। আবার এখনো নতুন করে বিভিন্ন উপায়ে তারা গুজব ছড়াচ্ছে। আমি গতকালকে কোথাও বলেছি যে প্রায় 50টার অধিক গুজব এই 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ ছেড়েছে। 0 পয়েন্টে আসবে, 30 লক্ষ লোক আসবে, সব দখল হয়ে যাবে। আবার একবার দেখলাম গুজব ছড়ালো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সুদে টাকা দেবে, তোমরা তাড়াতাড়ি চলো 0 পয়েন্টে। লিফলেট বিতরণ করে একজন এসে মানুষ আনার চেষ্টা করলো। আবার এখন নতুন করে এই গুজব ছড়াচ্ছে। এই গুজবগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগ কোনো কিছু অর্জন করতে না পারলেও আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদেরকে ক্ষতির মধ্যে তারা ফেলতে পারছে। তার প্রমাণ এই যে নিউজটা আপনাদেরকে দেখালাম। এই যে নিউজের মধ্যে আওয়ামী লীগই ক্ষোভ প্রকাশ করছে যে আপনারা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে বিদেশ থেকে আপনারা ইনকাম করছেন, দলের নামে মিথ্যা গুজব ছড়াচ্ছেন, আর আমাদের এই নেতাকর্মীরা আজকের বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। আমি সে কারণে বলছি আওয়ামী লীগ কখনোই সত্যিকার বাংলাদেশের দেশপ্রেমিক কোনো দল নয়। আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের মানুষের ঐতিহ্য রক্ষাকারী কোনো দল নয়। আওয়ামী লীগ কখনোই সত্যবাদিতার সাথে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার কোনো দল নয়। এই দলটি হচ্ছে আপাদমস্তক মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি দল। দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়, কিন্তু এই আওয়ামী লীগ তার নিজের অস্তিত্ব আজকে নিজেরা ধ্বংস করেছে। আমি আপনাদেরকে বারবার বলেছি আওয়ামী লীগ কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এর অন্যতম কারণ হচ্ছে এই আওয়ামী লীগের নেত্রী তার কর্মীদেরকে, তার সন্তানদেরকে রাস্তায় ফেলে রেখে তারপরে পালিয়েছে। তো যে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তার তো আর ফেরত আসার কোনো সুযোগ থাকে না। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, সে কারণে বলছি আজকের এই বাংলাদেশে আওয়ামী লীগ একটি গুজববাজ, আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রবাজ, আওয়ামী লীগ একটি সত্যিকার আগাগোড়া। এই সংগঠনটি হচ্ছে দেশের মানুষের সাথে প্রতারণাকারী একটি সংগঠন। অতএব ওদের কাছ থেকে সাবধান থাকতে হবে এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তওবা পড়েন। আপনারা যদি কোনো খুন খারাপি হত্যা ষড়যন্ত্রের সাথে যুক্ত না থাকেন। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনের সময় সরকারের নিরপেক্ষতা নিয়ে যে বক্তব্য, সেটা নিয়ে অনেক কিছু ঘটে গেছে এবং সেটা থামছে না। তার একটা বক্তব্যের রেশে এখনও আমি গতকালও সর্বশেষ দেখেছি, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টাই বেটার সেই, তাদের আক্রমণাত্মক অ্যাটিটিউড রেখেই দিয়েছেন। মানে তার আগে আমরা একটু বলি যে বিএনপি জনাব নাহিদ ইসলামের স্ট্যাটাসের পর কি খুব সিগনিফিক্যান্ট কিছু বলেছে দলীয়ভাবে? আমার অন্তত চোখে পড়েনি, কারো যদি চোখে পড়ে আমাকে জানাবেন। আমি একটা জায়গায় দেখেছি স্ট্যান্ডিং কমিটি মেম্বার জনাব মির্জা আব্বাস বলছেন 1-11-তে বিএনপি সবচেয়ে বেশি সাফার করেছে, তারা কেন 1-11-র কথা বলবে, উইচ ইজ ভেরি রাইট। কারণ জনাব নাহিদ ইসলাম যখন স্টেটাস দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে খুব কঠোর ভাষায় আক্রমণ করেছিলেন, তখন তিনি বিএনপিকে এটা বলে অ্যাকিউজ করার চেষ্টা করেছেন যে বিএনপি একটা 1-11-র মতো সরকার তৈরি করতে চায়। সেটার জবাবে মির্জা আব্বাসের এই জবাবটাও খুবই সফট মনে হয়েছে আমার কাছে। কিন্তু আমরা দেখলাম এরপর জনাব নাহিদ ইসলাম থেমে থাকেননি, তিনি বিবিসি বাংলার সাথে কথা বলেছেন এবং খুবই আক্রমণাত্মক এবং বিএনপির কাছে খুবই অফেন্সিভ মনে হবে এমন একটা বক্তব্য দিয়েছেন। পাশাপাশি আমি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য আনতে চাই, যিনি এটা ঠিক মানে বিএনপির নিরপেক্ষ সরকারের দাবি তারা, কিন্তু একটা অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য দিয়েছেন তাতে আমরা বুঝতে পারবো এগুলো এক ধরনের সিনক্রোনাইজড। অর্থাৎ গণঅভ্যুত্থানের সামনের সারিতে যে ছাত্ররা ছিলেন, তরুণরা ছিলেন, তারা বিএনপির বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন। এখন এটা নিয়ে আমাদের ভবিষ্যতে কি অপেক্ষা করছে সেটা বলবো। আমার মূল আলোচনার জায়গা জনাব নাহিদ ইসলামের বক্তব্য, সেটাই আসবো। তার আগে জনাব পাটোয়ারি কি বলেছে সেটা আমি একটু পড়তে চাই। সবাইকে গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ৭২-এর সংবিধানকে মুজিববাদী একদলীয় সংবিধান আখ্যা দিয়ে তিনি বলেন, এই সংবিধান থেকে বের হয়ে বহুদলীয় সংবিধান রচনার দিকে আমাদের অগ্রসর হতে হবে। বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করতে চায়, দেশীয় আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র করতে চায়, সবাই মাঠে প্রস্তুত থাকবেন। রক্ত আমরা দিয়েছি,
আরও দেব রক্ত। বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি একটা প্রোগ্রামে এই কথাগুলো বলছেন। এরপর উনি বলছেন, রাজনৈতিক দলগুলোর প্রজ্ঞা, রাজনৈতিক লড়াই ও দীর্ঘ ত্যাগ তিতিক্ষাকে আমরা সম্মান করি, কিন্তু সেই মর্যাদা সম্মানের আসনে যদি তারা প্রতিষ্ঠিত হতে চায়, গত 53 বছরে যে সেসব প্রতিষ্ঠান ধ্বংস করা, আমাদের করের টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে নিয়ে বিদেশি শক্তিগুলোর খেলাধুলা প্রতিহত করতে চাইলে আমাদের একটি বহুদলীয় সংবিধান প্রয়োজন। সংবিধানের বাঘ ও বাঘিনীর 24-এর বাঘ ও বাঘিনীর হাত ধরেই সেই নতুন যাত্রা ও সূর্যোদয় হবে। 72-এর সংবিধান, মুজিববাদী একদলীয় সংবিধান, এগুলো খুবই বাজে ধরনের রেটরিক। মানে আমি যেটা এক্সপেক্ট করি, আমি বহুবার বলেছি, এই দলটা যেটা হতে যাচ্ছে, এই দলের পেছনে যারা কাজ করছেন, দল তৈরি করতে যারা কাজ করছেন, তাদের বিএনপি আওয়ামী লীগের মতো রেটরিক ব্যবহার করা উচিত হবে না। তারা তাদের ভিন্নতা দেখাতে হবে। 72-এর সংবিধানের প্রবলেম আছে। একদলীয় সংবিধান হয়েছে মুজিব যখন বাকশাল করেছে, তার আগে যে সংবিধান ছিল বা যে সংবিধান এখনও বাংলাদেশে আছে, এটা বহুদলীয় সংবিধান না, বহুদলীয় গণতন্ত্রের পক্ষে না। খুবই ক্লিশে, খুবই উদ্ভট অভিযোগ। এসব করে তারা তাদের ক্রেডিবিলিটি আসলে শুধু হারাবেন। আমি জনাব পাটোয়ারিকে খেয়াল করছি, তার বক্তব্য তিনি ক্রমাগত এমনভাবে দিচ্ছেন যেটা আসলে দিনের শেষে জানি না তাদের সংগঠনের জন্য কতটা ভালো হয়, সেটা তারাই বুঝবেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা তাদের সংগঠনের ইমেজ নষ্ট করে। এবং রক্ত দিয়েছি তো মানে আরও দেব রক্ত, মানে এই যে, কিন্তু আমি এই জায়গাটাই পিক করতে চেয়েছি, কিন্তু উনি একটা কঠোর হুমকি, এটাও রেটরিক, আমরা পলিটিক্সের মাঠে রেটরিক হয়, কিন্তু এখন রক্ত দেওয়ার প্রশ্ন আসছে, কারণ পরবর্তীতে খুব ক্লিয়ারলি আছে যে এটা বিএনপিকে ইন্ডিকেট করে কথা বলেছেন, আর সেই পরিস্থিতিতে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হতে পারে। আমি এটাকে মেলাবো বেশ কয়েক সপ্তাহ আগে যারা মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়েছেন, যেখানে এরকম একটা রক্তাক্ত লড়াইয়ের ইঙ্গিত উনি দিচ্ছিলেন। আমার ক্লিয়ার মনে আছে, কারণ ওনার স্ট্যাটাসটা নিয়ে আমি কথা বলেছিলাম। সুতরাং এই কথাগুলো রেজোনেট করছে, এবং জনাব মাহফুজ আলমের সাথে জনাব পাটোয়ারির খুব ভালো সম্পর্ক আছে। এই ধরনের বক্তব্য অনেকের কাছ থেকে শুনেছি, আমি নিশ্চিত নই, হতে পারে। যাই হোক, আমরা দেখছি যে এই একই ধরনের বক্তব্য এখন মাঠে আনা হচ্ছে, কিন্তু এগুলো প্রত্যেকটা উস্কানির মতো শোনাবে আমাদের কাছে নিশ্চয়ই। এবার আসি জনাব নাহিদ ইসলামের বক্তব্যে। তিনি গতকাল বিবিসি বাংলার সাথে কথা বলেছেন এবং বিএনপির সেই বক্তব্য জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলছেন সেটা। নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্যবিধির ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মাঝে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। আমি গতকাল জনাব আরাফাতের একটা বক্তব্য ধরে বলেছিলাম যে এই জিনিসটাকে এইভাবে ব্যবহার করা হতে পারে, এবং আরাফাত সাহেব এটা পরিকল্পিতভাবে করছেন। খুবই দুঃখজনক যে এই টোপে, আমি এটাকে টোপ বলছি, টোপে জনাব নাহিদ পা দিয়েছেন। বিবিসি বাংলাকে তিনি বলছেন তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন। তারপর তিনি এভাবে বলছেন, সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত কিন্তু সে স্ট্যাটাস দিয়েছে সেটা যে এটা অবৈধ অনির্বাচিত সরকার, এটা নিরপেক্ষ সরকার লাগবে, এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। সো একই টোনে আমরা যখন কথা বলতে দেখেছি, এটা কিন্তু সন্দেহের তৈরি করে। অনির্বাচিত অসাংবিধানিক সরকার হিসাবে উল্লেখ করে সরকারের অধীনে নির্বাচন হবে না, পরবর্তী নির্বাচন একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এটা যেহেতু বলছে, তখন জনাব নাহিদ বলছেন, আমি মনে করি না যে এটা তারা মানে বিএনপি ওই উদ্দেশ্য থেকে বলেছে, কিন্তু তাদের কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সাথে মিলে যাচ্ছে। আমি স্পষ্টভাবে জনাব নাহিদকে একটা কথা বলতে চাই, এই সরকারকে বিএনপি কি অবৈধ বলেছে? এই সরকারকে প্রথম দিন থেকে অবৈধ বলছে। আমি নামটা বলি, জনাব ফরহাদ মজহার স্পষ্টভাবে প্রতিদিন বলছেন, এখনো বলছেন। বাংলাদেশের এই সরকার অবৈধ, এই ন্যারেটিভ ভারতে গেছে জনাব ফরহাদ মজহারের কারণে। উনি প্রথম থেকেই সেই পদত্যাগ করেছেন কিনা এবং সংবিধানের 106 অনুযায়ী রেফারেন্স নেওয়াও যথেষ্ট না, এসব বলে 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 প্রতিনিয়ত কথা বলেছেন যে এই সরকারের বৈধতা নেই, এটার জন্য একটা বিপ্লবী সরকার করতে হবে, সব কিছু স্থগিত করতে হবে। প্রথম দিন থেকে
কোনো টু শব্দ তারা করেছেন। এবং আমি আবারও বলছি, এই প্রকল্প জনাব ফরহাদ মজহারের। আমি ফরহাদ মজহারকে নিয়ে কথা বলবো। আমি বহুদিন বলেছি, আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছি, একজন খুবই বিখ্যাত পাবলিক ইন্টেলেকচুয়াল। আমি ওনার রিসেন্ট অবস্থান সব কিছু যোগ করে কথা বলবো। বলেছেন? বলেননি। বিএনপিকে এই সরকারকে একবারও অবৈধ বলেছে? একবারও বলেনি। বিএনপি যেটা বলেছে, আমি জাস্ট অ্যানালিস্ট হিসেবে যদি দেখি বাইরে থেকে, বিএনপি এই সরকারের নিরপেক্ষ যদি থাকে নির্বাচনের সময়, এই সরকারকে এন্ডোর্স করেছে, বৈধ বলেছে, এই সরকারকে রাখতে চায় শুধুমাত্র যারা রাজনৈতিক দল করবেন। আমি রিপিট করি, আমি যতদূর বুঝি, ছাত্ররা যদি, যারা নাহিদ বলছেন উনি রাজনৈতিক দলে যোগ দিলে অবশ্যই বেরিয়ে আসবেন, ফাইন, এটা তো করবেনই, এটা আসিফ মাহমুদও বলেছেন। কিন্তু তার আগে একটু বলেই রাখি, যেন আসিফ মাহমুদ হেলিকপ্টার ভাড়া করে কম্বল বিতরণ করতে গিয়েছিলেন। মানে ওনাকে কম্বল দেওয়ার শোডাউন বা মন্ত্রীকে কম্বল দিতে হবে কেন? পলিটিক্যাল সরকারগুলো পলিটিক্সের কারণে করে, কারণ ওই কম্বল দেওয়ার সাথে তার রাজনীতি জড়িত আছে। যেন আসিফ মাহমুদকে কম্বলের এই শোডাউন করতে হয়েছিল কেন? ওনার হেলিকপ্টার চড়া নিয়ে অনেক কথা হয়েছে, ওই তর্কে যাচ্ছি না। উনি বলেছেন কম সময়ের মধ্যে উনি দিতে পারেন, কিন্তু ওনাকে কম্বল দিতে হবে কেন? গরিবের কাছে, শীতার্তদের কাছে কম্বল পৌঁছানো হলো কারণ, উদ্দেশ্য। সেটা এটা করে কেন করতে হয়? ক্ষমতা চেয়ারের মধ্যে কোথাও একটা কিছু আছে যে অন্য সবাইকে বোকা মনে হয়। যাই হোক, যে কথাটা বলছিলাম, তারা দলে, মানে তারা তাদের পদে থাকা, মানে তারা দলে যোগ না দিলেও, নির্বাচন না করলেও এই পদে থাকা তো প্রশ্ন তৈরি করতে পারে। কারণ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ আছে। আমি গতকালই বলেছি যে জনাব নাহিদের স্টেটাসকে নিয়ে অন্য যে সংগঠনগুলো রাজনৈতিক দল তৈরি করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, প্রত্যেকে তো প্রমাণ হয়ে গেল তারা ভেরি মাচ অ্যালাইন। সুতরাং ওনারা যখন ক্ষমতায় থাকবেন, এটা নিয়ে নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে। এই কথাটাই বিএনপির পক্ষ থেকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। আমি তো তাই বুঝেছি। সুতরাং তারা নির্বাচন করুক না করুক, দলে যোগ দিক না দিক, নির্বাচনের আগের একটা সময় তারা দায়িত্বে থাকা, ক্ষমতায় থাকা উচিত হবে না বলে তারা মনে করছেন। আমি তাই বুঝতে পেরেছি এবং আমার কাছেও এটা একটা ভ্যালিড দাবি বলে মনে হয়। এখন এই দাবি বিএনপি করেছে বলেই সেটা শুনতে হবে, আমি তাও বলছি না। তারা তাদের অবস্থান জানাবেন, তারা তাদের আলোচনা করবেন, ফাইন। এবং জাস্ট ব্যাপারটা হচ্ছে জিনিসটা ঠিকঠাক মতো হওয়া। আমি বারবার বলার চেষ্টা করছি, আমরা কোনো পক্ষের শত্রু না। তাদের যদি সমস্যা মনে হয়, ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা দেশের বাইরে আছেন, তিনি আসবেন, তিনি এসে ক্যাবিনেটে এসে কিছু কথাবার্তা হয়ে সামষ্টিকভাবে তারা একটা সিদ্ধান্ত নেবেন, জানাবেন। কিন্তু না, ছাত্র উপদেষ্টা জনাব নাহিদ, আসিফ মাহমুদ কথা বলেছেন, জনাব নাহিদ কথা বলেছেন, স্ট্যাটাস শুধু না, উনি এরপর এসে বিবিসির সাথে এমন কথা বললেন, সফটলি বলেছেন, কিন্তু আওয়ামী লীগের টোন পাওয়া যাচ্ছে। এই অভিযোগটা কিন্তু আমি মনে করি আমাদের দলগুলোর পারস্পরিক সম্পর্কের মধ্যে, সরকারের সাথে দলের সম্পর্কের মধ্যে একটা সমস্যা তৈরি করতেই পারে। এই জিনিসগুলো অ্যাভয়েড করা খুবই জরুরি। তবে একটা জিনিস বলে রাখি, সেটা হলো নির্বাচন কম বেশি 1 বছরের মতো বাকি আছে। এই সময় এই জিনিসগুলো এক্সপোজড হওয়া ভালো হয়েছে। কেউ বলেন যে এটা এত তাড়াহুড়ার দরকার কিছু, এগুলো আরও পরে আলাপটা হতে পারত। আমি আবার আলাপটা আগে হওয়াটাকেই সঠিক বলে মনে করি, কারণ এগুলো নিয়ে প্রচুর চাপানুতর হবে, এগুলো নিয়ে ডিবেট হবে, ঝগড়াঝাটি হবে। মানে আমি গণতন্ত্রের ঝগড়াঝাটিকেও খুব খারাপ করে দেখি না, অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে ভালো। কিন্তু আমরা দীর্ঘদিন একটা স্বৈরাচারী ব্যবস্থার অধীনে ছিলাম, সুতরাং আমরা খুবই গণতান্ত্রিকভাবে আমাদের প্রবলেমগুলো ডিল করতে পারবো, সেটা না হওয়ার সম্ভাবনা যথেষ্টই আছে। সো এটুকু আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু এগুলো করে আমরা কয়েক মাসের মধ্যে যাতে একটা সেটেলমেন্টে আসতে পারি, সেই সেটেলমেন্টটা সবচেয়ে ভালো হয়। কিন্তু তার আগে সবচেয়ে জরুরি দরকার, আমি মনে করি দুই পক্ষ, মানে এখন বিএনপি অ্যান্ড আদার্স, কারণ বলছি আমরা অনেক ক্ষেত্রেই দেখি একই রকম মন্তব্যের জন্য রিয়াকশান হয় না। জামায়াতের নেতা তাহের যখন বলছেন সংস্কারের নামে নির্বাচন পেছানো নিয়ে চেষ্টা হলে বা নির্বাচন নিয়ে কোনো গড়িমসি হলে সেটা খুবই খারাপ কিছু হবে, সেটা কোনো সমর্থন করবে না, জামাতের বিরুদ্ধে কিন্তু আলাপ হয় নাই। জনাব ডক্টর শফিক, উনি যখন একই রকম মন্তব্য করেছেন, মহাসচিবের মধ্যে ছাত্ররা যদি দল তৈরি করে নিরপেক্ষতা হারাবেন, তখন কোনো সমস্যা হয় নাই। অবৈধ অসাংবিধানিক সরকার, অবৈধ সরকার রিপিটেডলি বলেছেন জনাব ফরহাদ মজহার, একটা ট্রু শব্দ তার বিরুদ্ধে নেই।
নেই, বরং তার যে আর্গুমেন্ট সেটা আমরা বেশ কিছু ছাত্র উপদেষ্টাকে বলতে শুনে যে আমরা বিপ্লবী সরকার তৈরি না করে ভুল করেছি। এই বিপ্লবী সরকারের মধ্যে একটা পরিকল্পনা ছিল, সুনির্দিষ্ট পরিকল্পনা। আমি এই ব্যাপারগুলো নিয়ে ডিটেইলড কথা বলবো। সো ওইসব জায়গায় কথা নেই, শুধু বিএনপিকেই টার্গেট করে যাবতীয় বক্তব্য, মুজিববাদের সাথে জিয়াবাদ যুক্ত করে, মানে মুজিববাদ কি আর জিয়া যা করেছেন, জিয়াবাদ বলে কিছু নাই, কিন্তু জিয়া যা যা করেছেন দুটাকে একই জায়গায় নেয়া। ওই যে দেশের একটা রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগকে আপদ আর বিপদ বলতো, অ্যালাইন করার জন্য, একই জায়গায় নেওয়ার জন্য এই জিনিসগুলো হচ্ছে। এর মধ্যে প্রবলেম দেখা যায়। রাজনীতি তারা করবেন এবং এখন মাঠের রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে তাদের কম্পিটিশন, সেই কম্পিটিশনেও তারা। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত যেটা বোঝানোর চেষ্টা করেছি বা দেখানো হয়েছে, সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ বা সমন্বয়করা মূলত কোথাও গণধোলাই খায়নি। এটা ছিল একটা ফেক নিউজ বা এটা একটা গুজব। আর অনেকেই বলতেছে দেশ ছেড়ে পালিয়েছেন সমন্বয়করা এবং দেশ ছেড়ে পালিয়েছেন ডক্টর ইউনূস পদত্যাগ করে। এগুলা মূলত একটা ফেক ভিডিও, দয়া করে আপনারা কেউ গুজবে কান দেবেন না। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি। যা কিছু দেখছেন, যা কিছু শুনছেন, সব কিছুই সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে সংগ্রহ করা।